নমস্কার, শুরু করছি আজকে আমি ইন্দ্রাণী। আমাদের বাংলা ভাষায় রানী শব্দের ব্যবহার যত্রতত্র। ছিটে বেড়া দেওয়া মাটির ঘরের উঠোনে রাঙা চেলি পরা মেয়েটির মুখ দেখে বরের পিসি বলেন, ওমা এ তো রানী গো। আমাদের পাড়াগাঁতে এত শত রানী আছে যে রানী শব্দ আলাদা করে কোনো ছবি তুলে ধরে না, আলাদা কোনো শিহরণ হয় না। কিন্তু এবারের নির্বাচনের মাঠে এক রানীমাকে এনে হাজির করেছে বিজেপি। কোথাও ছিলেন তিনি সমাজ জীবনে, রাজনীতিতে, নিলেন পক্ষে দিদি নাম্বার ওয়ানের মতো জনপ্রিয় অনুষ্ঠানে? না, ছিলেন না। এনারা থাকেন না। বাপকেলে বা শ্বশুরের সম্পত্তিতে এক জনবিচ্ছিন্ন জীবনযাপন করেন। নিলেন পক্ষে নিজেদের পুরনো প্রাসাদকে এক হেরিটেজ রিসর্ট বানিয়ে দিন যাপন করেন। তাদেরই একজন এবারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী। হক আছে ওনার, গণতান্ত্রিক হক। কত রাজা রাজুরারা দাঁড়িয়েছেন নির্বাচনে বিভিন্ন সময়, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে তো আচ্ছা। আমাদের এই মধ্যবিত্ত বিদ্রোহী নাগরিক সমাজে রাজা নারীরা তেমন সাড়া ফেলেনি কোনোদিন। এবারে একজন এলেন, শুধু এলেন নয়, দলে যোগ দেবার পরের দিনেই প্রার্থী, এবং তার 2-3 দিনের মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রীর ফোন। এক আজব প্রধানমন্ত্রী, যিনি তার মস্তিষ্কের সবকটা গ্রে সেল দিয়েও বুঝে উঠতে পারেননি যে দেশটা সবার। দেশের সরকারে যে দল বা জোট আছে এটা যেমন তাদেরও দেশ, যারা বিরোধিতায় আছেন এটা তাদেরও দেশ। দেশের এই প্রথম প্রধানমন্ত্রী যিনি কেবল পুকুর থেকে মগরমাছ ধরেন না, দেশের প্রত্যেক বিরোধী নেতাকে দেশ বিরোধী, দুর্নীতিবাজ বলে দাগিয়ে দিতে চান। এবং এই নির্বাচনের আগে নভসিখিয়ে মানে আনকোরা নতুন প্রার্থীদের ফোন করে তিনি সেই কথাগুলো বোঝাতে চান। তো তিনি ফোন করলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানীমাকে। কেন করলেন? উনি কদিন আগে সন্দেশখালী রেখা পাত্রকেও ফোন করেছিলেন। কেন? প্রধানমন্ত্রী হিসেবে এক ধর্ষিতা মহিলা, যিনি দাঙ্গাতে তার পরিবারের অনেককে হারিয়েছেন, সেই বিলকিস বানুকে ফোন করেছেন? না, করেননি। মণিপুরের ধর্ষিতাদের একজনকেও না। হাতরাসের ধর্ষিতা মহিলার মা কি বাবাকে না। কৃষক আন্দোলনের শহীদ একজনের পরিবারকে না। ছেড়ে দিন, গুজরাটে নির্বাচনের সময় মরবি নদীর সেতু ভেঙে অসংখ্য মানুষ মারা যান, তাদের একজনের পরিবারের সদস্যকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী? না, করেননি। তাহলে এখানে ফোন কেন? সেটাই বিষয় আজকে। কৃষ্ণনগরের রানীমাকে মোদিজি আসলে কি বলতে চাইলেন? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে পলাশীর প্রান্তরে ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়েছিলেন। ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের সেই শুরু। ব্রিটিশদের হাতে দেশের স্বাধীনতা তুলে দেবার সেই অন্ধকারময় অধ্যায় আমাদের জানা। ইতিহাস থেকে জেনেছি পরাধীন দেশের মানুষকে ইংরেজ শাসকের অত্যাচার নিপীড়নের কাহিনী, কিন্তু জানা ছিল না ইংরেজ এসে সিরাজউদ্দৌলার হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছিল এমন তত্ত্ব। ইতিহাসের এই তাত্ত্বিক উলটপুরাণ সম্পর্কে আমরা সমৃদ্ধ হলাম বুধবার। আমাদের এই নতুন ধারার ইতিহাস শোনালেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। তিনি আবার যেমন তেমন মানুষ নন। সেই 5 দশকে রাজা গিরি ঘুঁচে গেল, তিনি নিজেকে কৃষ্ণনগরের রাজমহিষী বলে পরিচয় দেওয়াই পছন্দ করেন। এহেন রাজপরিবারের গৃহবধূ পদ্ম শিবিরের প্রার্থী, তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতিতে আনকোরা এই সত্তরোর্ধ্ব মহিলা ফোনে তার পরিবারের ইতিহাস তুলে ধরার নামে শুধু দেশবাসীকে অবজ্ঞা করেননি, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কাজটিও সেরে রেখেছেন। সম্ভবত মোদীর হিন্দুত্ববাদী মতাদর্শকে তুষ্ট করতেই চেয়েছিলেন অমৃতা রায়। নিজের শ্বশুর বাড়ির পূর্বপুরুষেরা কিভাবে ইংরেজদের পদলেহন করেছিলেন হিন্দুদের স্বার্থে তা বিবৃত করেছেন তথাকথিত রাজমাতা। বাংলার শেষ স্বাধীন নবাবকে পিঠে ছুরি মারতে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভের মতো কেমন ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, তা বড়াই করে তিনি ফোনে জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। ক্লাইভের সঙ্গে হাত মিলিয়ে কৃষ্ণচন্দ্রের বিশ্বাসঘাতকতা নিয়ে এই ভোট বাজারে বড়াই করার অর্থ অবশ্যই ধর্মীয় বিভাজনের রাজনীতির উস্কানি। এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। প্রায় 48% মুসলমান সংখ্যালঘু অধ্যুষিত এক কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র। প্রধানমন্ত্রী তাকে ফোন করে বললেন, তুমি হলে শক্তি স্বরূপিনী। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ। শাহজাহানের দল অত্যাচার চালাচ্ছে, তুমি শক্তি স্বরূপিনী। আর কিছু বলতে হবে? এই খেলা তো নতুন নয়। এভাবেই হিন্দু মুসলমান রাজনীতির ঘৃণা আর বিষ ছড়ানোর কাজটা সুচারুভাবে করাটাই তো ওনার কোর কম্পিটেন্সি। ওদিকে কৃষ্ণনগরের রানীমা
মহারাজ কৃষ্ণচন্দ্র রায়বাহাদুর, যিনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের সমর্থন করে রায়বাহাদুর উপাধি পেলেন, রাজত্ব পেলেন, খাজনা আদায়ের মানে লুটপাটের লাইসেন্স পেলেন। সেই রাজার বংশধরকে জানালেন, ওসব বিরোধীদের বাজে কথায় কান দেবেন না, ওরা দেশদ্রোহী, ওরা দুর্নীতিবাজ। রানীমা প্রত্যুত্তরে বললেন, সেদিন কেন মহারাজা কৃষ্ণচন্দ্র সিরাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? সিরাজের নেতৃত্বে নাকি হিন্দু মানুষজনদের ওপর দারুণ অত্যাচার চলত, হিন্দুত্ব বিপদে ছিল, আর হিন্দুদের বাঁচাতেই নাকি উনি লর্ড ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্র করে আরেক মহান রাজা জগৎ শেঠের সঙ্গে হাত মিলিয়ে সিংহাসনে বসিয়েছিলেন মির্জাফরকে। এক বিশ্বাসঘাতকতার কাহিনীকে হিন্দু মুসলমান বাইনারিতে এনে দাঁড় করানোর অক্ষম প্রচেষ্টা। মাথায় রাখুন, কৃষ্ণনগরও 36% মুসলমান সংখ্যালঘু ভোট আছে এবং যথারীতি মুচলেকা বীর সাভারকরের শিষ্যের কাছে এ তো মেঘ না চাইতেই জল। কারণ এতদিন পরে বাংলা এবং দেশে আবার হিন্দু খাত্রে মেহে, তাই মহারানীকে ভোট দিন। সমস্যা হলো, এই ফোনাফুনির ফলে কৃষ্ণনগরের পথে ঘাটে আবার সেই বিশ্বাসঘাতকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নবীনচন্দ্র সেনের কবিতার লাইন শোনা যাচ্ছে, আবার আবার সেই কামান গর্জন, উগ্রিল ধূমরাশি, আঁধারিল 10 দিশি। শোনা যাচ্ছে রায়দুর্লভ, জগৎ শেঠ, মির্জাফরদের সঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্রের বিশ্বাসঘাতকতার ইতিহাস। ভালোই হলো, প্রার্থী নিজেই বলেই দিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন ইংরেজদের দিকে, যেমনটা অনেক পরে মোদিজির গুরুদেব মুচলেকা বীর সাভারকর ইংরেজদের পক্ষে দাঁড়িয়েছিলেন। মানুষ সিদ্ধান্ত নেবেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম যে মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, মহারাজা কৃষ্ণচন্দ্র কি হিন্দুদের বাঁচানোর জন্যই ক্লাইভের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন? শুনুন মানুষজন কি বলছেন। মসনদ দখল করার মূল লক্ষ্য ছিল তাদের, আর মূল লক্ষ্য ছিল বলে ইংরেজদেরকে তার প্রশ্রয় দিয়েছিল এবং বাংলার কর্তৃত্ব যাতে তাদের হাতে আসে এই জন্য নিজেদেরকে উচ্চ পদে তুলে নেওয়ার জন্য তারা কিন্তু বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এটা একটা মানে ধর্মের নামে প্রহসন চলছে, মানে ধর্মকে এগিয়ে নিয়ে তার ভোট পাওয়ার জন্য এটা একটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। ইতিহাস বইতে যেটা পড়ি আর কি, তা যদি স্বীকার করতে হয় তাহলে ধরতে হবে কিছুটা সত্য। তারা হিন্দুদের রক্ষক হিসাবেই ওরা নিজেরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। এখানে হিন্দুত্ব বা মুসলিমের কোনো ব্যাপার না, এখানে চেয়ারের ব্যাপার। কিন্তু বিশ্বাসঘাতকতা হয়েছিল, এটা 100% সত্য, কিন্তু শুধুমাত্র চেয়ারের জন্য কোনো ধর্মের ব্যাপার এখানে ছিল না। না, আমরা যেটুকু জেনেছি তা থেকে এটা মনে হয় না। ওরা হিন্দু মুসলিম উভয়কে নিয়েই চলবো এবং সবাই একসঙ্গে থাকবো, এরকমভাবেই ওনারা মানে ওদের এটা ছিল, মানসিকতাটা এরকমই ছিল। সিরাজউদ্দৌলা নবাবী পদে আসার পর এদের বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছিল, কিন্তু এর সঙ্গে যে সাম্প্রদায়িকতা মিশানো হচ্ছে বর্তমানে, এটা একদম ঐতিহাসিক সত্য নয়। না, এরকম কোনো প্রমাণ নাই যে হিন্দুদের বাঁচানোর জন্য এটা করছে। হ্যাঁ, তার সাথে মিলেছিল ঠিকই, কিন্তু হিন্দুদের বাঁচানোর জন্য যে করেছিল এর কোনো প্রমাণ নেই। কৃষ্ণচন্দ্র রাজা এবং রাজবল্লভ রায় এবং মনীন্দ্র রাজার উপরে দোষারোপ করা হচ্ছে, এটা সত্যিকারের ইতিহাস নয়। ইতিহাসটা হচ্ছে তৎকালীন সময় মুসলিম সমাজকে নবাব সিরাজউদ্দৌলাকে আঘাত করেছিলেন। আন্দোলনকে একটা হচ্ছে যে কি সংগ্রামকে, ইতিহাসের একটা সুন্দর ঘটনাকে তারা জাতপাতের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। বিশ্বাসঘাতকতা বলতে কৃষ্ণচন্দ্র হয়তো নিজের হিন্দুদের বাঁচানোর জন্য করতেই পারেন, কিন্তু মির্জাফর নিজের স্বার্থকে বাঁচানোর জন্যই তিনি বেইমানিটা করেছিলেন। বিষয়টা কিছুটা সত্য হলেও সম্পূর্ণটা নয়, কারণ এরা ছিল নিজের স্বার্থের জন্য সবসময় লড়েছিল। সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং অন্যান্য হিন্দু যে সমস্ত রাজা ছিল তারা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল শুধুমাত্র হিন্দু ধর্মকে বাঁচাতে। পুরোটা রায়দুল্লভ এরা টোটালটাই ব্যবসায়িক স্বার্থেই ইংরেজদের পক্ষে কাজ করেছে। পিতৃপুরুষের অন্যায়ের দায়, পাপের দায় পরবর্তী প্রজন্মের ওপর এসে পড়বে, এটা তো কোনো যুক্তির কথা নয়। কিন্তু পরবর্তী প্রজন্ম যদি আগে ঘটে থাকা পাপের সপক্ষে কুযুক্তি এনে হাজির করেন, তাহলে বুঝতে হবে শরীরে সেই পাপের রক্ত এখনো প্রবাহমান। হিটলার বা গোয়েবেলস বা গোয়েরিং, নাজিদের একজনের পরবর্তী প্রজন্ম ওই খুনি বদমাশদের নাম মুখেও আনেন না। সোনিয়া থেকে রাহুল গান্ধী বহুবার জরুরি অবস্থা জারি করা যে অগণতান্ত্রিক ছিল তা বলেছেন। পাকিস্তানের বর্তমান রাষ্ট্রনায়কদের একজনও
25শে মার্চ ঢাকাতে যে নৃশংস গণহত্যা হয়েছিল তাকে সমর্থন করে একটা কথাও বলেন না। ইতিহাসে এরকম অনেক উদাহরণ আছে। জাপান বা জার্মানির রাষ্ট্রনায়কেরা বহুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৃশংসতার নিন্দা করেছেন উচ্চকণ্ঠে। আর বাংলার শেষ স্বাধীন নবাবের বিরুদ্ধে দাঁড়িয়ে ব্রিটিশদের হাতে দেশের স্বাধীনতাকে তুলে দেওয়ার ইতিহাস নিয়ে লজ্জিত নন আমাদের মহারানী। তিনি বরং এক মিথ্যে ইতিহাস রচনা করে নিজেদের বিশ্বাসঘাতকতাকে জায়েজ বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। কিন্তু মানুষ কি সেটা মেনে নেবেন? আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।